একটা ডিসিশন যদি বর্তমান প্রধানমন্ত্রী নিতে পারেন শক্ত করে, যদি নেন, আমার লোক বলে তোমার লোক বলে কোনো কথা নেই। সরকার যে আইনটা করে দেবে, যে নীতিটা করে দেবে, সেই নীতি অনুযায়ী যার কাছে যা পাওনা আছে তা নিতে হবে। বদরুল রহমান, আপনি তো সরকারের খুব উচ্চ পদে চাকরি করেছেন। দেশের অর্থনীতি যে অবস্থা, আমাদের আয় ব্যয় কি হয়েছে, আপনার রাজস্ব আয়ের একটা সময়, দীর্ঘ সময় আপনি সেটাকে মানে আপনার তত্ত্বাবধানেই দেশের রাজস্ব আয়ের ঘাটতি কীরকম ছিল না ছিল এগুলো অনেক আপনি ভালো জানেন। আমি ঠিক আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, মানে 15 বছরের পরে ইন্টারিম সরকারের 18 মাস, তারপরে বর্তমানে সরকারের 3 মাস, মানে সব কিছু মিলে এখন আসলে কি মনে হচ্ছে আপনার অর্থনীতিতে আমরা কোথায় দাঁড়ালাম? এটা আমাদের রাজনীতিতেও একটা লিগ্যাসি আছে। এক সরকার চলে গেলে পরের সরকার বলে কিচ্ছু করে যায় নাই। এর আগে বাজাজ সরকারের আমলে বিএনপি, আর কি বাংলাতে বাজাজ বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাজাজ সরকারের আমলে যখন বিদ্যুতের সব খাম্বা লাগাইলো, সেটা নিয়ে এখনকার প্রধানমন্ত্রী তো একটা ক্যারিকেচারের নামও দিল খাম্বা। সেই সময় আরও কিছু সমালোচনা ছিল না, খোয়াব, হাওয়া ভবন, হ্যাঁ, রাজপুত্র, এগুলো ছিল না? তো সেগুলো তো এখানকার যারা মনে রাখে তারা ভুলে নাই। এখন এগুলো বললে সরকার মনে কষ্ট পেতে পারে, কিন্তু 17 বছর বাইরে থাকার পরে তার প্র্যাগমেটিক আইডিয়াসটা তো নিশ্চয়ই একটু বেটার হয়েছে। এখন আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিংয়ের মতো আই হ্যাভ এ ড্রিমের অনুসরণে বলেছেন, ওনার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারলে অর্থনীতি ভালো হবে। কিন্তু আবার সেই হাওয়া ভবন, খোয়াব, তারপরে যাইয়া খাম্বার মতো হয়ে বিদ্যুতের ক্রাইসিস, সেগুলো যদি না যায় ভালো। এখন যেটা ভঙ্গুর, এখন যেটা অবস্থা, এটা তো এই সরকারের নিজের সৃষ্ট নয়, এটা তো লিগ্যাসি। একটা হইলো ইউনূসের ভায়োলেন্স সরকারের পরে তারা এইভাবে একটা আইন শৃঙ্খলাবিহীন প্রশাসনে আসা সরকার গঠন করেছে। ইউনূসের গভর্নমেন্টটা তো দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। এটা কোনো গভর্নমেন্টও ছিল না, এটা একটা ভায়োলেন্ট সরকার হয়েছে, তার ব্যক্তিগত কিছু এজেন্ডা পূরণের জন্য আসছে, এটা তাদেরকে মানতে হচ্ছে। কিন্তু কিছু সমালোচনা আছে, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, এটা লন্ডন বৈঠকে সে সময় স্থির হইল কি না, একটু সমালোচনা আছে। ওইটার সাথে খলিলের কতটুকু ভূমিকা, কে পুশ করেছে, আবার সেই খলিলকে ইউনূসের প্রতিনিধি কিংবা আমেরিকার প্রতিনিধি, অথবা আমেরিকা ইন্ডিয়ার সাথে কোঅর্ডিনেট করার জন্য প্রতিনিধি করে আবার এই সরকার, একটা নির্বাচিত সরকার খলিলকে কেন পররাষ্ট্রমন্ত্রী করলো, ঢাল মে কুছ কালা হয় কিনা সেগুলো আরও পরে বেরোবে, আমাদের তো সব কিছু বাইরে না। কিন্তু এখন পর্যন্ত সরকার যেটা বলছে যে সদিচ্ছা, জ্বালানি যেটা ক্রাইসিস ছিল এটাও গভর্নমেন্টের না, এটা বাইরের থেকে হয়েছে। হরমুজ প্রণালী ব্যাপার, এর আগে আমরা এই জাতীয় আরও যখন আমাদের এই ইউক্রেন যুদ্ধ হইল সে সময় আমরা একটা ধাক্কা খেয়েছি, তার আগে যখন করোনা হইল তখন আমরা খেয়েছি। আর ন্যাচারাল ক্যালামিটিস তো আমাদের লেগেই থাকে। আবার উত্তর পাশ থেকে বড় প্রতিবেশী যদি সমস্ত পানি হঠাৎ ছেড়ে দিয়ে এটা ডুবে যায়, আমরা এগুলো মোকাবিলা করতে পারি, আমাদের সাহস আছে, সেই সাহস করে আমরা আগাতে পারবো। আমি ইয়ারডিতেও কাজ করেছি 2 ক্যাপাসিটিতে, ডেস্ক অফিসার হিসাবেও করেছি, আর এডিশনাল সেক্রেটারি হিসাবেও 2 বছরাধিক কাজ করেছি। আমাদের স্বাধীন হওয়ার পর থেকে কোনো একটা সরকার আজ পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা সাহসী পদক্ষেপ নেয় নাই। স্বাধীন হওয়ার পর পরে আমাদের বাজেট হতো বিদেশি টাকায়। একটা ব্রিফকেস নিয়ে অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়ামে যেতেন, ইয়ারডি সেক্রেটারি যিনি বেশি ভিক্ষা আনতে পারতেন তিনি সাকসেসফুল সেক্রেটারি হইতেন। কোনো সময় চিন্তা করা হয় না আমার টুক দিয়ে আমি পারবো। ওই যে গনিমি একজন কৃষক, নিজের জমি নাই কিন্তু ঋণ করে ছেলের বিয়ে উৎসব করলো, আমরা বেশিরভাগ করি। এখানে আমাদের একটা সংস্কৃতির রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। এখন যদি আমরা সুইচ ওভার করে শিফটে যেতে পারি ভালো। যেতে হলে কি করতে হবে? নিজের সম্পদ আহরণ করতে হবে। ইআরডিটা আগের এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, পরে এখন ইকোনমিক রিলেশন ডিভিশনটার দিকে নজর না রেখে ওটা দরকার হলে উঠাই দেন,
ফরেন মিনিস্ট্রি একটা উইং চালাক, আইআরডি যেটা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, যেটা এনবিআর, এটাকে শক্তিশালী করতে হবে। এবং এখানে পলিটিক্যাল গুডউইল স্ট্রংলি নিডেড। কখনো সরকার প্রধান বা রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, টাকা আসছে আপনি ট্যাক্স আনতে পারবেন না, টাকা আসছে শুল্ক আদায় করতে পারবেন না, টাকা আসছে আপনি ভ্যাট নিতে পারবেন না, সেই চেয়ারটাতে যদি আপনি অভয় দেন তাহলে এটা সম্ভব, বাইরে হাত পাতা লাগবে না। না হলে আপনি ডাইনাতে ওয়ার্ল্ড ব্যাংক যাবেন, বামাতে আইএফের কাছে বন্দী হবেন। বন্দী হইলে তারা ওগায়রা ওগায়রা শর্ত দেবে, এবং শর্ত দিতে দিতে তারা আপনার প্রথম ড্রয়িং রুমে বসে শর্ত দেবে, তারপরে যদি মনে হয় যে আপনার স্ত্রী সুন্দরী আছে একটু বেডরুমে যাবে, তখন তারা আপনার বেডরুমে ঢুকবে। সো ইট ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল মাস্টার্স ডিজায়ার। ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন ট্যাক্সে ড্রাইভ দিলাম, এর আগে তো এনবিআরকে মানুষ চিনত না, খালি এনবিআরের লোক চুরি করে এই সেই বলতো, কিন্তু যারা ট্যাক্স দেয় না তারা যে বড় সোর এটা বলে না। রাজনৈতিক বড় নেতা এই যে ট্যাক্স ফাঁকি দিয়ে যে বড় সোর এটা বলে না। দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা বলে, জোলা কাঁধে নিয়ে ওয়াজ করে, কিন্তু সে যে সোর এটা সে বলে না। আমি ওই চেয়ারে যাওয়ার পরে দেশের লোকজন আমাকে চিনেছে, এনবিআরকে চিনেছে, কিন্তু আমার একটা ক্ষতি হয়ে গেছে, মারাত্মক ক্ষতি। যে মানুষগুলোকে দেখার জন্য নাম শোনার পরে পা ধরে কদমবুসি করবো ভাবতাম, সেগুলা যে কত ইতর এবং কত সোর, এটা আমি সেখানে আমি দেখে গেলাম। এবং এমন দেখলাম খোদ সরকারের মধ্যে থাকে, সরকারের প্রধানমন্ত্রী, সরকারের উপরাষ্ট্রপতি, সরকারের অর্থমন্ত্রী, কার কথা বলবো, এরা ট্যাক্স দেয় না, এরা ফাঁকি দেয়। তাহলে এটা কি? এখন বলতে হয় যে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় উপরাষ্ট্রপতি, যেই পদে হোক, আমি তো বলতে চাই না, কিন্তু লোকে বলে আপনি চোর, কারণ আপনি এই টাকা লুকায় রাখছেন। সেইটা যদি এখন আবার ঘটে, তাহলে আবার যেই লাউ সেই কদু হবে। আবার যদি নিজেরা এগুলোতে থাকে, একটা ডিসিশন যদি বর্তমান প্রধানমন্ত্রী নিতে পারেন শক্ত করে, যদি নেন, আমার কাছে 1 পয়সা পাওনা থাকলে তুমি ট্যাক্স আদায় করে নিবে। আমার লোক বলে তোমার লোক বলে কোনো কথা নাই। সরকার যে আইন ত্যাগ করে দেবে, যে নীতি ত্যাগ করে দেবে, সেই নীতি অনুযায়ী যার কাছে যা পাওনা আছে তা নিতে হবে। আমি যে নেওয়া শুরু করলাম, এবার আমার বদলি করে দিল। মির্জা আজিজ তো দেশে আসছেন, ফখরুদ্দিন না হয় বিদেশ চলে গেছে, মাসুদুদ্দিন না হয় জেলে আছে, কেমন মইনও না হয় বিদেশ চলে গেছে। এটা কি আপনারা এখন খুঁজে বের করতে পারবেন যে বদিউর রহমানকে বদলি করলো কেন? আমি যদি আরও 15 মাস চাকরি আমার ছিল, তো সেটা ছেড়ে চলে আসলাম কেন? যে যারা কথা দিল যে নিয়ম মাফিক কাজ করব, আদায় করব, তারা আমাকে বদলি করে দিত, ওর হুগারে সালাম দিয়ে তো আমার আর কাজ করার দরকার নেই। দ্যাটস ওয়াই আই লেফট। না হলে কিন্তু আমি তাকে আরেক মাত্রা নিয়ে যেতাম। আমার সময় মাত্র 36,000 কোটি টাকা বাজেট ছিল, ইনহেরিট করেছি, ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাট 3টা মিলে। তো তখন তো 43,850 কোটি টাকা টার্গেট নিলাম, নেওয়ার পরে তো 47,000 কোটি টাকা আসলো। এই যে টেক অফ পয়েন্ট শুরু হলো ছিল। এখন আপনার এই বছর বাজেটে তো আপনার 6,95,000, প্রায় 7 লাখ কোটি টাকা এনবিআর এর উপর আসবে। তা আসলে এই বছর আবার আগের অর্থ বছর যেটা এখন রানিং চলছে, সেখানে প্রায় 1 লাখ কোটি টাকা ঘাটতি রয়েছে, ঘাটতি আছে। তো ঘাটতি কোথার থেকে আসবে? রেভিনিউ অফিসার যারা কালেকশনে যাবে তাদের কি পকেট থেকে আনবে? বাফে জায়গা বিক্রি করে আনবে? এটা তো আপনার লোকজন যার কাছে পাওনা তার থেকে নেবে। তো নিতে গেলে আপনি তাকে ভরসা দেবেন কিনা? আমি এখনও চ্যালেঞ্জ দিই যে কেউ একজন বলুক না, কোর্টে তো এখন পর্যন্ত কোনো মামলাও করে না যে বদিউর রহমান জোর করে আমার থেকে বাড়তি টাকা নিল। আমার পাওনা আছে, আপনি দেন নাই, ভুলে গেছেন, বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, 12বার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী হয়েছেন, আপনার মনে ছিল না, দিতে পারেন নাই, এখন আমি দোষী দিয়ে দিলেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, দিতে পারেন নাই, ভুলছেন, আপনার লোকজন হিসাব ঠিক করে নেয়, এখন দোষী ধরা পড়ছেন, দিয়ে দিচ্ছেন। তো এটা যদি করা যায়, অভয় যদি দেয়া যায়, আমার লোক তোমার লোক বলে যদি এনবিআর চেয়ারম্যান দাঁড় নেওয়া হয়, এবং যিনি চেয়ারম্যান হবেন এনবিআরে, তিনি যদি প্রত্যেক দিন শোয়ার সময় তসবিহ না করেন যে আল্লাহ আমার তো চাকরি শেষ হয়ে যাবে, এখন কন্ট্রাক্টের জন্য কারে তেল মারতে হবে ঘুরবো, তাহলে হবে না।
ডেইলি বেসিসে যদি চেয়ারম্যান কাজ করে, টুডে ইজ মাই লাস্ট ওয়ার্কিং ডে, সো আই হ্যাভ টু ডু সামথিং বেটার টুডে। I may not leave tomorrow or I may not remain as chairman tomorrow. এই রকমভাবে যদি চেয়ারম্যান একজন শক্ত করে কাজ করে, সরকারের পলিটিক্যাল উইল যদি তাকে ভরসা দেয়, নিয়ম মাফিক সবার থেকে যদি নেয়, তাহলে আপনার ওই ডাইনাতে ওয়ার্ল্ড ব্যাংক, বামাতে IMF এগুলোর কাছে, আর ওই দুইটার কাছে যদি আপনি মুরগি বাগা দিলেন, শিয়াল, দুই বড় শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন, তো আপনারা এমনি শেষ করে ফেলাবে।